পশ্চিমবঙ্গে বিজেপি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন রেজাল্ট আউট, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। আমি প্রদীপ্ত বাবুর কাছে আসবো। বিরোধীদের বক্তব্য শোনা গেল, এবার আপনারা কি বলবেন? না, আমি জ্যোতি ভাইকে বলবো বা বিজেপির বন্ধুদের সহযোগী রূপে যারা প্যানেলে কাজ করছেন তাদের বলবো যে কোথায় এই যে এত নাকি ভোট হয়নি, কিছুক্ষণ আগে সিপিএম এর নেতা বললেন, তারপর শুভেন্দু অধিকারী বললেন, পরবর্তীকালে এখানে বিজেপির নেতা বলছেন যে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। দিকে দিকে ক্যামেরা ঘুরেছে, দিকে দিকে ইলেকশন কমিশন ঘুরেছে, দিকে দিকে সিআইএসএফ জওয়ানরা বা অন্যান্যরা ঘুরেছে। আমায় বলুন না যে কোথাও গিয়ে একটা অভিযোগ তারা করেছে যে চলো রিপোল করা হবে, কোথাও করেনি। এখন বাজার গরম করতে হবে। এদিকে শুভেন্দুদা বলছে আরে জ্যোতি তুমি কথা শুনছো না, এই সব ইলেকশন নিয়ে কোনো তর্কই করা উচিত না, বলছে প্যানেল করা উচিত না, তুমি তোমার নেতার কথা শুনছো না। নেতার কথা শুনবে না, এখানে এসে তুমি বলে দেবে? আমি তো বুঝতে পারছি না কি করতে চাইছো তুমি। নেতা বলছেন যে কোনো মতে যাতে আলোচনা না হয়, কোনো রকম টক শো, ডাইরেকশন দিচ্ছেন। উত্তর দেবেন, কি বলবেন? আমি তো আলোচনা করিনি বাংলা ইলেকশন নিয়ে। আমি তো বললাম তো, মহারাষ্ট্রে বিপুল ভাবে মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে। এক, দুই হচ্ছে যে যেভাবে মিথ্যাচার করেছিল এই ইন্ডিয়া জোট, এই INDIA, মানে ইন্ডিয়া নাম নিয়ে একটা মানে মিথ্যাচার করার চেষ্টা, মানে সিম্প্যাথি গেইন করার চেষ্টা পারেনি। এবং আপনি বলুন না, মানে আমরা তো এই ইলেকশন নিয়ে কোনো আলোচনা করছি না। রাজ্যে থেকে জ্যোতিবাবু একটা বিষয় তো স্পষ্ট, এবারের ফলে যে ব্যবধানটা পর্যন্ত বাড়ানো সম্ভব হয়নি, সেই জায়গা থেকে 2026-এ এর প্রভাব পড়বে না মনে করছেন? আচ্ছা, আমি প্রভাব পড়তো, ধরুন আমি ভাবতাম যে এটা প্রভাব পড়তো। দিনহাটাতে আপনি চলে যান, দিনহাটাতে এই উদয়ন গুহ 1 লক্ষ ভোটে বাই ইলেকশনে জিতেছিল, 1 লক্ষ ভোটে। তার ঠিক 1.5 বছর পরে আপনার লোকসভা ভোট হলো, তার রেজাল্টটা দেখুন। ধূপগুড়িতে দেখুন, ধূপগুড়িতে কদিন আগে ভোট হলো বাই ইলেকশন, 6 থেকে 7 মাস আগে। সেখানে বিজেপি হেরে গেল কয়েক হাজার ভোটে। কিন্তু যখন পার্লামেন্টারি ইলেকশন আসলো, এই মানুষগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো সুতরাং মানুষের যে রিফ্লেকশন, মানে রায়ের যে রিফ্লেকশন পশ্চিমবাংলার রাজনীতিতে বাই ইলেকশনে কতটুকু হয়, সেটা প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষকরা জানেন, আপনারাও জানেন এবং আমরাও জানি। আপনি বলুন না, মানে একটা ক্যান্ডিডেট, এতগুলো তো নির্বাচন হলো, এতগুলো নির্বাচন হয়েছে, সেটা মহারাষ্ট্রে হয়েছে, আপনার ঝাড়খণ্ডে হয়েছে, কোথাও কোনো ক্যান্ডিডেটের উপরে হামলা হয়েছে বলতে পারবেন? অথচ মাদারিহাটে আমাদের ক্যান্ডিডেটের গাড়িতে হামলা করলো, বাড়িতে। মাদারিহাটে তো এই অভিযোগ উঠেছিল যে যিনি ছিলেন তার আগে তাকে এলাকায় দেখা যায়নি, তিনি কাজ করেননি, এই অভিযোগ তো উঠেছিল ভোটের দিন। কে কাজ করেননি? যিনি মাদারিহাট একমাত্র যে জায়গাটা ধরে রাখা সম্ভব ছিল বলে মনে করা হয়েছিল, সেই জায়গা থেকে যারা বাসিন্দা তারাই বলেছিলেন কাজ হয়নি সেখানে। আচ্ছা, কোট আনকোট সো কল্ড যে বাসিন্দাদের কথা আপনি বলছেন, 6 মাস আগে তো নির্বাচন হলো। এবার আপনি বলবেন তারা কারা? আমি বলছি না, আমি সেটাও বলছি না, আমি যেটা বলতে চাইছি, ধরুন 6 মাস আগে অ্যান্টি ইনকামবেন্সিটা কার বিরুদ্ধে ছিল? জন বাল্লার বিরুদ্ধে ছিল, মানে ওখানকার যিনি সিটিং MP ছিলেন এর আগে, তার বিরুদ্ধে। তখন 2024-এর লোকসভা নির্বাচনে তার রিফ্লেকশন হওয়ার কথা ছিল। অর্থাৎ জন বার্লা কাজ করেনি, জন বার্লা বিজেপির MP, সুতরাং বিজেপির বিরুদ্ধে আমি রায় দেবো, বিজেপির বিরুদ্ধে আমি বিক্ষোভ দেখাবো। 2024 সালে কিন্তু এই বিক্ষোভটা পাননি। আপনি প্রত্যেকটা লোকের আপনি পরিচয় দেখুন, সবগুলো তৃণমূল কংগ্রেসের কর্মী, সবগুলো তৃণমূল কংগ্রেস। জন বার্লা বলছেন এবারে যে নেতৃত্বকে বাস্তব বুঝতে হবে। নেতৃত্বকে দেখুন, আমাদের পার্টি একটা গণতান্ত্রিক পার্টি, সেখানে যে যার মানে তার মানে প্রত্যেকটা তাদের নিজের মতামত ব্যক্ত করার একটা জায়গা রয়েছে, সেটা বাইরে না বললে আমার মনে হয় পার্টির ইনফর্মে বলাটা বেটার এবং আমাদের পর্যালোচনা হয় সেখানে। নিশ্চিতভাবেই জন বার্লা বলবেন, সবাই বলেনও, আমাদের পার্টিতে এরকম নয় যে দুম করে মানে এই যে কংগ্রেস স্টাইলে বিদ্রোহ করব, তারপরে ক্ষমতা সর্বস্ব, আমরা ক্ষমতার লোভে রাজনীতি করি না, বা বিজেপির সেই আদর্শ নয় বেসিক্যালি। আপনি জানেন যে দেখুন না, নীতিশ কুমারের মানে ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে লার্জেস্ট পার্টি, তা সত্ত্বেও নীতিশ কুমারকে আমরা মুখ্যমন্ত্রিত্ব রেখেছি। এর আমাদের কমিটমেন্টটা দেখুন, মহারাষ্ট্রের ক্ষেত্রে কমিটমেন্ট দেখুন, আমরা কিন্তু লার্জেস্ট পার্টি, তা সত্ত্বেও শিন্দে কিন্তু আপনার মুখ্যমন্ত্রিত্ব করেছেন। তো সুতরাং আমাদের কাছে কমিটমেন্ট আগে, আমাদের কাছে ক্ষমতা আগে নয়। যে কারণের জন্য আপনি জানেন যে একবার লালকৃষ্ণ আডবাণী তার বিরুদ্ধে যখন একটা দুর্নীতির চার্জ উঠেছিল, তিনি কিন্তু পদত্যাগ করে বলেছিলেন যতদিন না পর্যন্ত আমার এই চার্জ মুক্ত হবে ততদিন পর্যন্ত আমি থাকবো না এই পার্লামেন্ট হাউসে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দল এবং বিজেপি দুটোকে আপনি এক করে দেখলে আমাদের রাজনৈতিকভাবে অত্যন্ত ভুল হবে। মহারাষ্ট্রে এটা সম্ভব হচ্ছে, পশ্চিমবঙ্গে কেন সম্ভব হচ্ছে না?
পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে 2026 সালে আপনি দেখতে পাবেন, দেখুন 3 থেকে 77 হয়েছে বিজেপি। আপনি বলুন যে অনেকগুলো রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি যেখানে আমাদের ভোট পার্সেন্টেজ 38%-এরও নিচে, অনেক জায়গায় রয়েছে, কোথাও 33% পেয়েছি, 34% পেয়ে আমরা ক্ষমতায়। কিন্তু বাইনারি ইলেকশনে যেহেতু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, 38% লোক বা 40% লোক তারা কিন্তু বিজেপিকে সমর্থন করছেন এবং তারা মনে করেন যে বিজেপি একমাত্র দল যে তৃণমূল কংগ্রেসের অপশাসনের হাত থেকে বাংলাকে মুক্ত করতে পারে। 2 হচ্ছে একটা সুশাসন এবং বাংলা যেটা সোনার বাংলা ছিল, যে বাংলা একটা টাইমে ভারতবর্ষকে নেতৃত্ব দিত, সেই নেতৃত্বের জায়গায় একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যিনি স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি, মানে পূর্বতন জনসংঘ, তিনিও একজন বাঙালি এবং পশ্চিমবাংলার যিনি যে কারণে মানে যেভাবে পশ্চিমবাংলার জন্ম হয়েছিল 20 জুন 1947 সালে, তার জন্মদাতার নামও শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থাৎ পশ্চিমবাংলার স্রষ্টা এবং বিজেপির স্রষ্টা দুজনেই এক, অর্থাৎ বিজেপির দায়বদ্ধতা রয়েছে বাংলাকে বাঁচানো এবং এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ কিন্তু বিজেপি একটা মরণোত্তর ভারতরত্ন দাও অন্তত, তাকে সম্মান জানিয়ে, সেটাও তো দিচ্ছ না। যে বাঙালিকে নিয়ে এত গর্বিত সেই বাঙালিকে এসে তোমরা অপমান করছো, জাতে পাতে বিভক্ত করছো, হিন্দু মুসলিম বাঙালিটা যখন একদিকে বাঙালি সত্তার কথা বলছো, সেই বাঙালিটা বাঙালি বিরোধীরা রক্ত দিয়েছিল, যে বাঙালির 100 দিনের পেটের টাকা মেরে দিচ্ছ, সেই বাঙালির অন্ন বস্ত্র বাসস্থান মেরে দিচ্ছ, মাথার ছাল মেরে দিচ্ছ, তোমরা চাইছো সম্মান দিয়েছে সেই বাঙালিকে, যারা সেই বাঙালির দল বলছো, সেই বাঙালির দল আজকে মহারাষ্ট্র শাসন করছে, সেই বাঙালির দল আজকে ভারত শাসন করছে, সেই বাঙালির দল কোনো রাজ্য শাসন করছে। অর্থাৎ এটাই হচ্ছে বাংলার গর্ব। আর যারা চুরি করে পত্তচারীর বাঙালির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে, তারা হচ্ছে বাংলার লজ্জা, তারা হচ্ছে বাংলার লজ্জা। বোঝা যাচ্ছে না তো? আপনারা উদ্যোগ দাঁড়িয়ে যারা বাংলার দাঁড়িয়ে যারা মিছিল করেছিল, তাদেরকে আপনারা গুলি চালিয়েছিলেন, সেই রাজেশ তাপস বাংলার দাবিতে তারা মিছিল করেছিল, এই রাস্তার তাদের রক্তে রঞ্জিত হয়েছিল, আপনারা করেছিলেন। আপনারা বাংলার লজ্জা, বাংলার লজ্জা নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। কোন জায়গায় যে চলে যাচ্ছ মিথ্যাচারিতার, সেই লেভেল রাজেশ তাপসকে হত্যা করেনি, থ্যাংক ইউ একদম বলার জন্য, রাজেশ তাপসকে হত্যা করেনি, একদম বলার জন্য রাজেশ তাপসকে হত্যা করেনি। শুধুমাত্র অপরাধ কি ছিল? বাংলা ভাষার জন্য আন্দোলন করা। সিবিআইও ধরতে সে পারছে বলেছিল না। যে আমরা বাংলা শিক্ষক চাই, সিবিআই, ইডি বাংলা শিক্ষক এরাও চাই, ধরতে পারছে সেই না। বাংলা শিক্ষক চাওয়ার জন্য আপনারা তাকে গুলি করেছিলেন, কাগজ দেখিয়েছিল, আপনারা মনে আছে? পুলিশটাকে গুলি করেছিলেন। এইভাবে কাগজ দেখিয়েছিল শুভেন্দু অধিকারী, কি মণিকর্ণিকা ব্যাংক না কি ব্যাংক, বেশ, ইনফরমেশন মেদিনীপুরের দিকে একটু নজর হয়ে রাখবো। গেল। ফলে মিথ্যাচারিতা আর বেশি দিন চলে না। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, সত্যি তুমি বলেছো। শ্যামাপ্রসাদ মুখার্জির যে আদর্শ নিয়ে তোমরা শুরু করেছিলে, আজকে চূড়ান্ত বিচ্যুত, তার ফল তোমরা পাবে এখানে। মেদিনীপুর, সেখানে 10ম রাউন্ডের শেষেই কিন্তু আমরা দেখি যে জয়ী হন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এবং ব্যবধান যথেষ্ট রয়েছে, সেখানে 33,000-এরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। এবং মেদিনীপুরের ছবি আপনাদের দেখাবো, সেলিব্রেশনের ছবি। এর আগে যেমনটা আপনাদের বলছিলাম যে গণনা শুরুর পর 10ম রাউন্ডের শেষে আমরা দেখি তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তিনি কিন্তু জয়যুক্ত হন বিপুল ভোটে, আর ব্যবধান যথেষ্টই, 33,000-এর বেশি ভোটে তিনি জিতেছেন। মেদিনীপুরের সেলিব্রেশনের ছবি আপনারা দেখছেন। আচ্ছা, এবার আবার আলোচনায় আসবো। লিপিকাদি, মহারাষ্ট্রে বিজেপির যেরকম আমরা দেখলাম এগিয়ে থাকার ফলাফল, পাশাপাশি ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট, যেখানে কংগ্রেস নেতৃত্ব দেওয়া ইন্ডিয়া জোট সেখানে এগোলো, ওয়ার্নারে আমরা দেখলাম প্রিয়াঙ্কা গান্ধী বিপুল ভোটে জয়ী হয়েছেন। কিন্তু রাজ্যের দিকে যদি তাকানো যায়, সেখানে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু আত্মসমীক্ষার কথাই বলছেন। শক্তি বৃদ্ধির জন্য কোনো কিছু স্ট্র্যাটেজির কথা কি ভাবা হচ্ছে? দল কি বলছে? না, প্রতি মুহূর্তে এটা ভাবা হচ্ছে না তা নয়, মানে আজকে রেজাল্ট খারাপ হলো বলে ভাবছি তা নয়, কারণ কংগ্রেস বহুদিন ধরেই রাজ্যে ক্ষয়িষ্ণু হয়ে অবস্থায় রয়েছে, সেই জন্য সবসময় আমাদের ভাবা হচ্ছে। এবারে তো দেখাও হলো যে নিজেরা লড়ে আমাদের কি পজিশন, কি জায়গায়, কতটা আমাদের ভোট পার্সেন্টেজ রয়েছে, কতটা আমাদের ক্যাপাসিটি রয়েছে, সেগুলো সব দেখা হলো, সেগুলো নিয়ে ভাবাই হলো। আর আরেকটা কথা আমি বলবো যে আজকে একটু আগে আমার বিজেপি বন্ধু বারবার করে বলছিল যে ইয়ের কথা, বাঙালি এত বাঙালি করে ইয়ে করলো, তাহলে বাঙালিদের মধ্যে কেন বিভেদ তৈরি করছে বিজেপি? এটাই তো আমার খুব প্রশ্ন মনে জাগছে। এত হিন্দু মুসলিম করে বাঙালিদের মধ্যে কেন বিভেদ তৈরির চেষ্টা? যদি বাংলা নিয়ে এত চিন্তা, বাঙালি নিয়ে এত গর্ব, বাংলার কথা ভাবি, বাঙালির কথা ভাবি, তাহলে কেন এই বিভেদ?
আজকে বিভাজনের রাজনীতি আমরা ইয়েতেও দেখলাম ঝাড়খণ্ডে, আজকে ঝাড়খণ্ডের রেজাল্ট খারাপ হওয়ার জন্য বিভাজনের রাজনীতি। ওখানে আজকে আদিবাসী আর অনুপ্রবেশকারী করে করে আদিবাসীদের কানে বিষ মন্ত্র ঢেলে 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 ভেবেছিল যে এই জায়গাটা চম্পাই সোরেনকে তাকে পর্যন্ত ছিনিয়ে নেওয়া হলো, নিয়ে এত কিছু করে কিছু লাভ হলো? হেমন্ত সোরেনকে কিভাবে অ্যারেস্ট করেছিল, কিছু লাভ হলো? এই যে বিজেপির বিভাজনের রাজনীতি, অ্যারেস্ট হওয়াটাকেই তো সেন্টিমেন্ট হিসেবে দেখা হচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলছি যে এই যে যে বিজেপির বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি ভারতবর্ষের মানুষ এই বিভাজনের রাজনীতিতে অভ্যস্ত নয়। আজকে কংগ্রেসের হাত ধরে যে দেশে স্বাধীনতা এসেছিল, কংগ্রেস কখনো বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয়নি আর প্রশ্রয় দেবে না কোনোদিনও। ইন্ডিয়া জোটকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, বিভাজনের রাজনীতি আজকে বুঝতে পারছি। আজকে কতগুলো স্টেটে তারা ক্ষমতায় এসেছিল, আজকে কোন জায়গায় একা নিজেরা লড়াই করেছে, সবসময় মনে করেছে এনডিএ জোট করেও আমরাই প্রাধান্য পাচ্ছি, বিজেপি সবকিছু। আজকে এনডিএ জোটের জোটকে নিয়ে তাদেরকে বলতে হচ্ছে, তাদেরকে বলতে হচ্ছে। কি বলছেন শুনে দেব। করিনি, আশা করিনি, কারণ গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে আমাদের দারুণ ফলাফল হয়েছিল। মানে মহাগাড়ি যে জোট এমবিএ, তার খুব ভালো রেজাল্ট হয়েছিল। কিন্তু এইবার গোটা নির্বাচনী মহলটাকে, নির্বাচনী বাতাবরণটাকে বিজেপি আরএসএস এরা মিলে সম্পূর্ণভাবে ধর্মীয় মেরুকরণের রাস্তায় নিয়ে গেল। গতবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি এটা অনুধাবন করেছিল যে মহারাষ্ট্রে যদি সাম্প্রদায়িক বিভাজন তীব্র এবং তীক্ষ্ণ না করা যায় তাহলে মহারাষ্ট্রে তাদের ধরে রাখা কঠিন। এখন তার পিছনে কারণ অনেক কিছু তো আছেই, তার মধ্যে একটা কারণ যেটা এখনই দেখতে পাচ্ছি সেটা যে তীব্র এবং তীক্ষ্ণ সাম্প্রদায়িক বিভাজন। আমি প্রদীপ্ত বাবুর কাছে আসবো। আজকের ফলাফল নিঃসন্দেহে বলে দিচ্ছে যে মানুষ ভরসা রেখেছে তৃণমূলে। সার্বিকভাবে যদি আমরা দেখি 2026-এ এর প্রভাব কতটা পড়বে, বিরোধীরা যেটা বলছেন যে এই ফলাফল 2026-এ প্রভাব ফেলবে না। না, আমি মানুষের কাছে আবার কৃতজ্ঞ। আমরা নতমস্তকে মানুষের সমস্ত রায়কে আগেও মেনেছি, ভবিষ্যতেও মানব। আমাদের মূল লক্ষ্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করে দিয়েছেন সেটা হচ্ছে নিবিড় সম্পর্কটা বজায় রাখো, মানুষের সঙ্গে মানুষ হয়ে থাকো। 50টা সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়াবে, মানুষের সঙ্গে মিশবে না, ক্যামেরায় টিকে থাকার জন্য বারবার অন্যের বদনাম করবে, কাজ করবে না, তা হবে না, তা হবে না। আজকে তোমাকে মাদারিহাট থেকে শুরু করে সিতাই হয়ে যখন তুমি হারোয়ায় আসছো, ওই যে বলছে হারোয়ায় জীবনে জিতবো না, এদিকে বাঙালির কথা বলছে। এই যে বিভাজন, এই বিভাজন তো আমরা চাই না। আমাদের দেশের যে বহু সংস্কৃতিবাদী মানসিকতা, আমাদের দেশের যে ঐতিহ্য, আমাদের দেশের যে সামগ্রিক সংস্কৃতি, সেটা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। তাই বিভিন্নভাবে যখন খাদ্যের টাকার সমস্যা হচ্ছে, যখন মাথার ছাদের টাকার সমস্যা হচ্ছে, যখন কাজের টাকার সমস্যা হচ্ছে, তথ্য বলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে বড় সমস্যা কেন্দ্রের সমস্যা, সেখানে আমাদের রাজ্যকে বদনাম করা হচ্ছে। যে কোনো, আমি আবারও বলছি, যে কোনো কেন্দ্রীয় সরকারের রিপোর্টে চলে যাও, লেটেস্ট প্রায় যে উপমন্ত্রী যিনি আছেন, সহমন্ত্রী যিনি আছেন পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রকের, তার দেওয়া লোকসভায় রিপোর্টে দেখো, সেখানে বলছে সব থেকে কম ভুয়ো জব কার্ড পশ্চিমবঙ্গে, সব থেকে বেশি উত্তরপ্রদেশে। তারপরেও মানুষের টাকাগুলো আটকে দিচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষের বাংলার বাড়ি, বাংলার টাকা বাংলার মাধ্যমে করছে, ফলে কারুর দ্বারা এখানে তারা পরিচালিত হতে পারবে না। এইটা হচ্ছে আমাদের আদর্শ, যে কোনোভাবে মানুষের পাশে থাকো। আর অন্যায় হলে, ভুল হলে, গত দুদিন আগেও তুমি দেখেছো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রয়োজনে কাউকে ছাড়া হবে না। আমরা এই জায়গাটা দেখিয়ে দিয়েছি এবং তার একটা বড় উদাহরণ দিয়ে দিই। আবাস যোজনায় যে যে দুর্নীতির অভিযোগ ওরা করেছিল, তার মধ্যে কিন্তু যে 54 জনকে গ্রেপ্তার করেছে, অভিযোগ প্রমাণ পরে হবে, তার মধ্যে তৃণমূলের প্রাক্তন নেতারাও রয়েছে, সেখানেও কিন্তু কেউ ছাড় পায়নি। এইটা আমাদের অ্যাপ্রোচ। ভুল হলে শোধরাবো, অন্যায় হলে শাস্তি হবে, দোষ হলে শাস্তি হবে, কিন্তু মানুষের পাশ ছেড়ে আমরা যাচ্ছি না। তাদের উপকার করাই আমাদের মূল ধর্ম। যদি বাবু এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে তাহলে স্ট্র্যাটেজি কি হতে পারে 2026-এর প্রস্তুতি? দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রদীপ্তদা একটু আগে বলছিলেন যে মানুষের রায়কে আমরা মাথা পেতে নিই না, মাথা পেতে আপনারা নেন না। 2019-এ যখন আপনাদের রেজাল্ট খারাপ হয়, আপনাদের নেত্রী রাস্তায় নেমে বলেছিলেন কি বলে ওটাকে, ইভিএম মানি না, ব্যালট চাই, ব্যালট চাই করেছিলেন, এখনো বলি। সুতরাং মানুষের রায়কে আপনারা মানেন না, এক। দুই হচ্ছে দিকে দিকে আপনি বলুন বেলডাঙ্গার ঘটনা,
এটা আমি যখন বলবো আমি অপরাধ, আমি 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 কি সাম্প্রদায়িক? আমি যদি বলি যে মেটিয়া বুরুজে বেলডাঙ্গা আরে ঘটনা যদি বলো, তাহলে তুমি ভিডিওটা বলার সময় বলো, বলিনি, ওই তুমি যে বলার সময় বলিনি, লিখেছো। তুমি বলার সময় বলিনি দাদা, তুমি তুমি উস্কানি দেবে। শোনো শোনো আগে শোনার ধৈর্য উস্কানি দিও না। আমি বলছি উস্কানি দিচ্ছি না, তো শোনার ধৈর্য রাখো। মেটিয়া গুরুজে পুজোর সময় গিয়ে যখন বলা হচ্ছে যে শাক বাজানো যাবে না, আরতি করা যাবে না, প্রশাসন নির্বাক নিশ্চুপ। আমরা যদি বলি যে ধর্মাচরণ করতে বাধা দেওয়া যাবে না, হিন্দু তার ধর্মাচরণ করবে, আমরা সাম্প্রদায়িক? এবং যদি কোনো নেত্রী বলেন যে দুধেল গাইদের লাথি খাবো, দুধেল গাই কারা, কোন প্রসঙ্গে বলা হয়েছিল? হ্যাঁ, বলো, যে মুসলমান প্রসঙ্গটা ভোট বলো। প্রসঙ্গে। প্রসঙ্গটা বলো তাহলে একবার। যিনি দুধেল গায়ের কথা বলেন মুসলমানদেরকে, তিনি সাম্প্রদায়িক নন? Please একটু প্রসঙ্গটা তিনি বলো, সাম্প্রদায়িক please, নন? please একটু প্রসঙ্গটা বলো। মুসলমানদের প্রসঙ্গে হ্যাঁ, একটু যে বলো, মুসলমান ভোট কেন পেয়েছে এসেছিল এই কথাটা? না, না, কেন এসেছিল কি একটু মুসলমানদের বলো, প্রসঙ্গে? please, হাত জোড় করে মুসলমানদের বলো। please, আপনি বলার সময় চলে বলেন। এসেছি, ছোট করে, আমি ছোট করে। বলার সময় উনি বলার সময় বলেন। তো যখন উনি বলেন যে দুধেল গাইতে লাথি খাবো তার কারণ আমাকে ভোটটা দেয়, লাথি আপনি খাবেন, তার জন্য বাংলার মানুষ লাথি খাবে না, তার জন্য পাঁচলার মানুষ সত্যি লাথি খাবে খাবে না, না, কিন্তু তার জন্য বাংলার মানুষ আপনার তোমাদের রাজাবাজারের মানুষ লাথি খাবে না। 32টা আজকে আসন যেভাবে যাই হোক আপনারা লাথি মেরে দিয়েছো। হিন্দুদেরকে এটা দ্বিতীয় বাংলার শ্রেণীর মানুষ দেখে নাগরিকে নিয়েছে। পরিণত করেছেন, যেভাবে হিন্দুদেরকে আপনারা ভালনারেবল কমিউনিটিতে আচ্ছা, পরিণত 100 করেছেন, 100 দিনের তার কাজে জন্য যদি হিন্দুরাই বিজেপি নেই, কথা বলে শুধু মুসলিম। 100 বার কথা আবাস বলবে, যোজনায় তার জন্য শুধু যদি আপনারা হিন্দুরাই সাম্প্রদায়িক মুসলিম। বলেন 100 বার আমরা তাদের সাম্প্রদায়িক, কথা আটকাচ্ছে। কিন্তু হিন্দুদের তাদের অধিকারের জন্য আমরা কথা তাদের বলবো। কথা ছাড়া হিন্দুদের আটকাচ্ছে। আপনি বাংলার মানুষ আপনারা রক্তের সম্পর্ক কোর্টে নিয়ে গেছেন, বোঝে। আপনারা বাংলার কোর্টে মানুষ নিয়ে গেছেন রক্তের বিসর্জন সম্পর্ক আটকানোর বোঝে, জন্য, বোঝে। আপনারা কোর্টে নিয়ে গেছেন বোঝে। বিসর্জন এইটা আটকানোর জন্য, বোঝাবো, আপনারা ভাদ্র উলুবেড়িয়াতে সরস্বতী পূজায় বাধা দিয়েছেন, কোথায়? একটা ছোট্ট ছোট্ট আরে কন্যা দিকে দিকে আক্রান্ত পুজো হয়েছে। হচ্ছে, হই হই করে পুজো হচ্ছে। তার জন্য যদি বিজেপি প্রতিবাদ আরে করে এবছরও 100 পুজো বার হচ্ছে করবে, গো। এই হিন্দুদের জন্য 100 বার কথা বলবে বিজেপি, তার জন্য যদি তাহলে বিজেপি তাদের সাম্প্রদায়িক হয় ছাড়ের 100 বার কথা বলো। সাম্প্রদায়িক, তাদের অন্য তার জন্য 100 বার সংস্থার কথা সাম্প্রদায়িক। বলো। হিন্দু এটা একটা জাতি, বলছো না। তোমরা ইউ ক্যানট ওয়াইপ আউট দ্য হিন্দু, কেউ করছে না, ইউ ক্যানট ওয়াইপ আউট দ্য হিন্দু, তোমরা ভয় তোমরা কোর্টে নিয়ে গিয়েছিলে, এই মাত্র তোমরা হিন্দুদেরকে কোর্টে নিয়ে গিয়েছিলে, বাঙালি তোমরা হিন্দুদেরকে কোর্টে নিয়ে গিয়েছিলে এই মাত্র- বিসর্জনের জন্য। এই মাত্র মিথ্যাচার বাঙালিদের করবে না। কথা বলা হলো, দীপঙ্কর বাঙালিদের। দত্ত সেই judgment টা তোমাদের খুলে দেখো। যত এটা বলবে তত সুন্দর দিকে যাবে। দীপঙ্কর দত্তের সেই জাজমেন্টটা খুলে দেখো। এটা অনেকক্ষণ হয়েছে। শেষ আমি পর্বে আমি চলে শুধু এসেছি, ছোট্ট দুটো করে, কথা, খুব একদম ছোট্ট ছোট্ট করে। করে বলছি। দীপঙ্কর দত্তের এই যে- জাজমেন্টটা খুলে দেখো। এই যে হিন্দুদের অধিকারের জন্য লড়াই জ্যোতিদারা করে খুব ভালো কথা, কিন্তু মানুষের অধিকারের জন্য লড়াইটা করবার ক্ষেত্রে বারবার পিছিয়ে ভালো যাচ্ছে। আমি করে জাস্ট একটা দেখেছি কথা এরা। বলি, ওই এরা পার্থ দ্বিতীয় শ্রেণীর চট্টোপাধ্যায়ের নাগরিক কথা পরিণত বলছিল, করেছে। আমার বারবার মনে পড়ছিল তিনটে মুখ, হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী। পার্থ চট্টোপাধ্যায় যদি আগে জানতেন তাহলে ওই চুরি করা টাকাগুলো যদি বিজেপিকে দিত, এতক্ষণ পার্থ চট্টোপাধ্যায় বিজেপির নেতা হতো। আর একটা কথা বলে শেষ করব, যেটা ক্ষমতার কমিটমেন্টের কথা বলছো, একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী না করলে বিজেপি মহারাষ্ট্রে গতিতে থাকতে পারতো না, তাই মেনে নিচ্ছে। আজকে বলতে পারছে না যে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী বেশ, আগামী দিনে বেশ, করবো, হ্যাঁ, বেশ, সবাইকে একদম, ধন্যবাদ একদম। জানিয়ে আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।